মাহফুজ ভাই, লাইট ক্যামেরা সব রেডি তো ভাই? তাড়াতাড়ি করেন। আর গেস্ট আসছে? এখনো আসেনি? কি বাজার এত তাড়াহুড়া কেন? ভাই 4টা বছর শেষ হয়ে গেছে, একটা করে সেকেন্ড, একটা করে মিনিট, একটা করে ঘন্টা, একটা দিন, মাস, তারপর 4 বছর শেষ, বিশ্বকাপ এসেছে। এক্সাইটমেন্ট কাজ করছে, শুধু আমার না, খুব স্বাভাবিক ব্যাপার। আপনার এক্সাইটমেন্ট কেন বেশি কাজ করছে সেটাও আই আন্ডারস্ট্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদো লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলবে এবং দিস ইজ হিজ চান্স, রাইট? সো এই কারণে আপনি অনেক বেশি এক্সাইটেড ওয়ার্ল্ড কাপ নিয়ে। আই নো রাইট। এই জন্যই একেবারে এক্সাইটেড আমি, সাথে দর্শকরাও, তারাও জানতে চায় তাদের প্রিয় দল কেমন করবে, তাদের তথ্যগুলো কি, কোথায় আছে, কি করতে চাইছে, আমাদের সব জানাবো আমরা। সেই জন্য মেগা আয়োজন, ইন্ডিয়া টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মেগা আয়োজন ডাবল ট্যাকল। তো সেখানেই আমরা সব আলোচনা করব। ফাহিম ভাই, জাস্ট ইন্ট্রো দিয়ে আসি আমি। শিওর। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মেগা আয়োজন ওয়ালটন প্রেজেন্স ডাবল ট্যাকলে। ফাহিম ভাই, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি কি এক্সাইটমেন্টে আছেন? হ্যাঁ, ডেফিনেটলি। মানে শুধু আমি কেন, গোটা বাংলাদেশ এই মুহূর্তে এক্সাইটেড, গোটা পৃথিবী এই মুহূর্তে এক্সাইটেড। যে পরিমাণ ফ্ল্যাগ আপনি রাস্তায় দেখছেন, এটা আমরা ওয়ার্ল্ড কাপের সময় দেখি। আসলে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় গোটা পৃথিবী ফুটবল নিয়ে তো মেতে থাকে রীতিমতো। রাইট। মানে ফুটবল উন্মাদনায় মেতে থাকে। সবচেয়ে মজার ব্যাপার, এই তথ্যটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে দেখা গেছে যে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় সারা পৃথিবীতে ক্রাইম রেট সবচেয়ে লো থাকে। বাহ। মানে এটা 4 বছরে ধরেন সারা পৃথিবীতে সবচেয়ে ক্রাইম কম হয় ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ। তার মানে বুঝতে পারছেন যে যারা ক্রিমিনালরাও আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকে, তারা ওয়ার্ল্ড কাপ দেখতে থাকে। সেই কারণে ক্রাইম রেট সবচেয়ে কম থাকে। আমি সত্যিই জানতাম না এই তথ্যটা, বাট ভালো লাগলো যে আমাদের মতো এক্সাইটমেন্ট সবার মধ্যে আছে, সবার ভেতরে কাজ করে। ফাহিম ভাই, ভয় আছে নাকি আপনার? না, ভয়ের তো কোনো কিছু নাই। লিওনেল মেসির রাতে বিশ্বকাপ দেখা আপনি বুঝতে পেরেছেন না? আর্জেন্টিনার রাতে ওয়ার্ল্ড কাপ দেখা হয়ে গেছে। প্রবাবলি আরো একবার লিওনেল মেসির রাতে ওয়ার্ল্ড কাপ আমরা দেখতেও পারি। সো ভয়ের কোনো কিছু নাই। এন্ড আর্জেন্টিনা দুর্দান্ত টিম। আচ্ছা, ম্যাচ আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, পরে আসবো। আপনি মেসির কথা বলেছেন, মেসি তো আমার যেটা মনে হয় ভাই, যে হারানোর কিছু নাই। মানে সেটা ইউরোপে হোক, ব্যালন ড'র হোক, চ্যাম্পিয়ন্স লিগ জয় হোক, ওয়ার্ল্ড কাপ জয় হোক, কোপা জয় হোক, সব পেয়েছেন। কিন্তু বললাম না, ভয় যদি হেরে যান, যে রেপুটেশন, যে রেসপেক্ট, যে ভালোবাসা, কোনো কারণে কি একটু হলে হারাবেন কিনা? না, আমার কাছে মাঝার যে ব্যাপারটা মনে হয় যে স্ক্যালোনি এই বিষয়টা ডেফিনেটলি তার মাথায় কাজ করে যে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, প্লেয়ারদের ভেতরে আত্মতুষ্টি কাজ করতেই পারে যে আমরা তো ওয়ার্ল্ড কাপ জিতেই নিয়েছি, সো হোয়াট টু অ্যাচিভ মোর। এই ব্যাপারটা আমার মনে হয় যে কাজ করে স্ক্যালোনির ভেতরে, এবং সেই কারণে সে কিন্তু কিছু প্লেয়ারকে এনেছে যারা ওয়ার্ল্ড কাপ জেতেনি আগের বার, তারা এবার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে এবং তারা খেলবে। তাদের ভেতরে কিন্তু ক্ষুধাটা থাকবে বাকি সবার মতো, ডেফিনেটলি। সো তারা আর্জেন্টিনা টিমের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সো গতবার যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তাদের পাশাপাশি নিউ বাঞ্চ অফ প্লেয়ার্স অ্যান্ড ইয়াং প্লেয়ার্স যাদেরকে আসলে স্ক্যালোনি পিক করেছে, তারা একটা বিরাট এক্স ফ্যাক্টর হবে। যেমন কয়েকজন প্লেয়ারের কথা বলে, যেরকম নিকো পাস, এই নামটা মানে ধরেন ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই নামটা অনেক বড় নাম হয়ে উঠতে পারে। বা ধরেন আলমাডা আর্জেন্টিনা জার্সিতে গোল পাচ্ছে, যদিও ক্লাবে খুব একটা গেম টাইম পায়নি, দেন এগেন গোল কিন্তু পাচ্ছে আলমাডা। সো নিকো পাস বা আলমাডা, বা ধরেন জুলিয়ানো সিমিওনির ছেলে যে আছে, তো তারা তো আসলে মানে তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে, তাদের ভেতরে মানে কি বলবো, তাদের ভেতরে কাপ জেতার, আরও একটা কাপ জেতার যে বিষয়টা, সেটা তাদের ভেতরে থাকবে। এবং তারা জানে যে তারা সাথে পাচ্ছে লিওনেল মেসিকে শেষবারের মতো, বা তারা সাথে পাচ্ছে ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেস, তাগলিয়াফিকো ডিফেন্স লাইনে আছে, সেখানে লিসেন্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো আছে। সো এই যে নিউ বাঞ্চ অফ প্লেয়ার্স, তারা জানে যে দিস ইজ অ্যানাদার চান্স, এটা আরও একটা সুযোগ ওয়ার্ল্ড কাপ জেতার। ফাহিম ভাই, আরো আলোচনা আসবো, সেটা মেসি হোক, রোনালদো হোক, নেইমার হোক, কিন্তু 48টা দেশ, আমরা যেমন এক্সাইটমেন্টে আছি যে কি হবে। যদিও আপনি পতাকা দিয়ে শুরু করেছেন, আমি বলবো পতাকা আগে যা দেখতে আমরা দেখতে পারি না, আগে তো অনেক দেখতাম আমরা, আমিন বাজার হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক। আমি মিরপুরে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ চলছিল, আমি কাভার করছি পুরো মিরপুর এলাকাতে, যখন চোখ গেছে আমি 2টা পতাকা দেখেছি, একটা ব্রাজিল, একটা পর্তুগাল। মানে আমি কথা বলেছি এটা নিয়ে যে এর ছাড়া কোনো পতাকা নেই, মানে এটা সারপ্রাইজিং না মাজার, দিস ইজ নট সারপ্রাইজিং এট অল, বিকজ ধরেন বাংলাদেশে লিটারালি একটা ওয়ার্ল্ড কাপ, মানে একটা গ্রুপের কাছে ওয়ার্ল্ড কাপ শুরু হবে 17 তারিখে।
যখন আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলতে নামবে তখন আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। আবার একটা গ্রুপের কাছে ওয়ার্ল্ড কাপ শুরু হবে যখন ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে, রাইট। তো তখন গিয়ে ওয়ার্ল্ড কাপ আর আমাদের পর্তুগালের পর্তুগালের ফ্যান বেজ ইজ লাইক এখন অনেক বড় বিগ ফ্যান বেজ, অ্যান্ড পর্তুগালের ফ্যান বেজ আমি দেখলাম যে যথেষ্ট বড়, আমার যতটুকু অবজারভেশন। এবং পর্তুগাল টিম এইবারে দারুণ টিম সত্যিকার অর্থে, স্পেশালি তাদের মিডফিল্ড আমার কাছে মনে হচ্ছে যে যেখানে বার্নার্ডো সিলভা বা ব্রুনো ফার্নান্ডেজ কিংবা ধরেন ভিতিনা, তো মিডফিল্ডটা তো দুর্দান্ত, উপরে হয়তো ফেলিক্সের সাথে ক্রিস্টিয়ানো রোনালদো। সো হ্যাঁ, কস্তা হচ্ছে গোলকিপিং এর, ডিফেন্স লাইনটা তুলনামূলক হচ্ছে যে মিড আর অ্যাটাক লাইনের চেয়ে একটু হয়তো দুর্বল হতে পারে পর্তুগালের, বাট পর্তুগাল টিম ইজ আ ডেঞ্জারাস টিম লিটারালি। ফাইন ভাই, এতগুলো দল আগে কি হতো যে আর্জেন্টিনা খেলছে সৌদি আরবিয়ার সাথে, ছোট দল খেলছে বড় দলের সাথে, মনে হতো জিততে পারে, মানে যখন 32টা দল ছিল। এখন অনেক দল হয়েছে, যখন কুরাসাও খেলবে জার্মানির সাথে, যখন জর্ডান অথবা উজবেকিস্তান কোনের দলের সাথে খেলবে, একটু কি মনে হয় যে আগের মতো প্রত্যেকটা ম্যাচ ওই যে না, মানে কিছুটা হতে পারে, মানে ওই বিষয়টা থাকবে না, থাকবে কি যে হ্যাঁ তারা খেলছে কয়টা গোল হয় দেখতে চাই, মানে একটু কি রং হারাচ্ছে কিনা? না, আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে মনে হয় না। বরং আপনি যদি ওয়ার্ম আপ ম্যাচগুলোর রেজাল্ট দেখেন, যেখানে ইরাক হচ্ছে ড্র করে ফেললো স্পেনের সাথে, এক গোলে ড্র করলো না, সো ড্র করলো, তারপরে ফ্রান্স তো হারলো। সো ছোট দলগুলো তারা কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে ভালো পারফর্ম করছে। সো এটা এবং এই ছোট ছোট দলগুলোর ভিতরে কিন্তু কিছু ডেফিনেটলি হিডেন ট্যালেন্ট আছে, লুকানো প্রতিভা আছে, রাইট? সো ধরেন যে গতবার সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হেরে যাওয়াটা, এবং তারপরে সেই বিখ্যাত ডায়লগ ওয়্যার ইজ মেসি, রাইট? সো পুরো ওয়ার্ল্ড কাপ ধরে কাতারে আমরা এটাই শুনেছি, ওয়্যার ইজ মেসি, ওয়্যার ইজ মেসি। সো এবার আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ আলজেরিয়া, তো সেই ক্ষেত্রে তার কিন্তু খারাপ না, বা ধরেন আমার মনে হয় যে কিছু গ্যাপ কমে এসছে। সো আপনি যে খুব বিগ মার্জিন দেখবেন, মানে বিগ মার্জিন ধরেন যে ছোট দল খেলতে নেমেছে তারা 4টা-5টা করে গোল খেয়ে মাঠ থেকে চলে যাচ্ছে, সেরকমটা হবে না, বরং দুই একটা আপনি হোঁচট দেখতেই পারেন। এবং আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে দল বাড়ার কারণে কি হয়েছে, কোচদের কিন্তু আর একটু ট্যাকটিক্যাল এই মুহূর্তে হতে হবে, কারণ আপনি ইনজুরির কথা আপনাকে মাথায় রাখতে হবে, রাইট? সো রদ্রিগোর মতো প্লেয়ার ইনজুরির কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেছে, বড় লস। সো আপনি সেই ক্ষেত্রে গ্রুপ পর্বে যখন তুলনামূলক উইকার অপোনেন্টের এগেনস্টে খেলবেন, তখন কিন্তু আপনি মাথায় রাখবেন যে আচ্ছা ঠিক আছে আমি কাদেরকে ইউজ করবো, কাদেরকে ইউজ করবো না। বা ধরেন কার্লো অ্যানচেলোত্তিকে তখন মাথায় রাখতে হবে যে নেইমারকে আমি কখন ইউজ করবো। এমনও হতে পারে যে গ্রুপ পর্বের কোনো ম্যাচে নেইমার নাই, মানে সেটাও হতে পারে যে নেইমারকে হয়তো স্পেসিফিক পার্টিকুলার নকআউট প্ল্যানের ভেতরে রাখা হচ্ছে বা এরকম কোনো কিছু একটা। তো এইটা একটা ব্যাপার যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ইজ লং, টোটাল 104 ম্যাচ, তো এই কারণে যেটা হবে সেটা হচ্ছে যে কোচদেরকেও স্ট্র্যাটেজিক্যাল হতে হবে, ট্যাকটিক্যাল হতে হবে, কখন কোন প্লেয়ারকে ইউজ করবে, ইনজুরিতে যাতে না পড়ে যায়, কার্ডের কথা মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো হ্যাঁ, অনেকের ভেতরে এই বিষয়টা আছে যে ওয়ার্ল্ড কাপ এটা বোরিং হয়ে যাবে কিনা বা টু লং, আমার সেটা মনে হয় না। আই ডোন্ট এগ্রি। তিনটা দেশে হচ্ছে, মানে আপনি তো লাস্ট ওয়ার্ল্ড কাপ কভার করেছেন কাতারে কভার করেছেন, আপনার তো স্বপ্ন পূরণ হয়েছে ভাই, আপনি না ডেফিনেটলি সামনে চোখের সামনে দেখেছেন, আপনার এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কাতারের ব্যাপারটা কি ছিল মজার, কাতারের ব্যাপারটা ছিল হচ্ছে যে আপনি একটা শহরের ভিতরে পুরো ওয়ার্ল্ড কাপ, এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম, মানে ধরেন এইবারে ওয়ার্ল্ড কাপে যেটা হবে, ধরেন আমেরিকাতে ম্যাচ, তারপরের ম্যাচ হচ্ছে কানাডা, তো তারপরে কিন্তু আমেরিকা এত বড় একটা দেশ, আপনি ওয়ার্ল্ড কাপের ওই ফিলটা পাবেন না। কিন্তু কাতারে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে দোহাতে একটা শহরের ভিতরে কয়টা যেন স্টেডিয়াম, 8টা না 10টা, এরকম, তো সবগুলো স্টেডিয়াম, তো সেখানে খেলা চলছে, একটা শহরের ভিতরে সারা মাস ব্যাপী উৎসব চলছে, মানে আপনি রেস্টুরেন্টে যান, আপনি যেখানেই যাবেন, ওয়ার্ল্ড কাপ। কিন্তু এখন আমরা যখন ক্রিকেটে যখন বেশিরভাগ কভার করা হচ্ছে, মানে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ খেলে, দুবাইয়ে হয়েছে, ওমানে হয়েছে, মাঠ থেকে বেরোর পাওয়া যেত না ভাই, কোথায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কোথায় মানে ওই ওয়ার্ল্ড কাপের আমেজটা পাওয়া যেত না। তো না, ইনফ্যাক্ট আমরা তো ওই যে ইয়েতে লাস্ট যখন টি20 ওয়ার্ল্ড কাপ আমি যেটা কভার করলাম আমেরিকা আর হচ্ছে ক্যারিবিয়ানে, তো আমেরিকায় আমার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমি যখন আমেরিকায় ঢুকছি ইমিগ্রেশনে, ওখানে তো জিজ্ঞেস করছে হোয়াট পারপাস ইউ আর ইন আমেরিকা, সবাই জিজ্ঞেস করে কেন আসছো, তাই বলছে আই এম হিয়ার টু কভার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো যে অফিসার ছিল সে আমাকে বলছে হোয়াট, তাই বলছে আই এম হিয়ার টু কভার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বলে হোয়াট, আমি বলছি আই এম হিয়ার টু কভার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ।
তো এরপর এসে আমার দিকে তাকাইছে, এরপর ডানে তাকাইছে, বামে তাকাইছে, তাকানোর পর পাশে একজন ইন্ডিয়ান ছিল, ওকে ডেকে নিয়ে আসছে। ডেকানোর পর আমি আইসিসি চিঠি দিলাম, সেই চিঠি ওরে ধরাই দিছে। তো ধরাই দেওয়ার পর আমার সামনেই আমি দেখছি যে সেই ইন্ডিয়ান ওকে বুঝাচ্ছে যে ক্রিকেট খুবই পপুলার একটা স্পোর্ট, এটা এই এশিয়াতে সাবকন্টিনেন্টে, সো সেইটার ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হচ্ছে, তো ওরা আসছে কাভার করার জন্য আর কি, রাইট? সো সে জানেও না যে আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো এরকম ছিল বিষয়টা আর কি। সেটা অবশ্যই বড় একটা বিষয়। গত ওয়ার্ল্ড কাপে মনে হয় 7 বিলিয়নের বেশি ইনকাম করেছিল ফিফা, মানে ফিফা পুরো। হ্যাঁ, এবার টার্গেট অনেক বেশি, এবার ডাবল, অলমোস্ট 22 বিলিয়ন, ডাবল বেশি। 22 বিলিয়ন হচ্ছে এবারে টার্গেট। তা সেটা কি সম্ভব মনে হয় আপনার? $22 বিলিয়ন, এইটা যেটা হয়, মানে যে ধরনের ব্যাপারগুলো হয়, মানে ধরেন হচ্ছে অ্যাকোমোডেশন, এই যে সারা পৃথিবীর যত ফ্যান্স তারা যাচ্ছে, সো হোটেল তো নাই, গন, মানে হোটেল আপনি ওই ভেন্যুগুলোতে পাবেন না। এরপরে হচ্ছে এই যে এয়ারবিএনবি, বাসা বাড়ির ইকোনমি, যেটা বাসা বাড়ি মানে হচ্ছে ধরেন কেউ একজন একটা রুম ছেড়ে দিচ্ছে ওয়ার্ল্ড কাপের সময়, সেই ইকোনমিটা যোগ হবে, যে ওই রুমগুলোতে মানুষ গিয়ে থাকছে। এরপরে গিয়ে রেস্টুরেন্টগুলো যেটা করবে সেটা হচ্ছে ডেফিনেটলি তারা প্রাইস অলরেডি বাড়ায় ফেলছে। তারপর টিপস নাকি বাধ্যতামূলক, আমি নিউজে দেখলাম যে আপনাকে রেস্টুরেন্টে খাওয়ার পর টিপস দিতে হবে, এটা বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। সো এই ব্যাপারগুলো আছে। এরপরে ধরেন হচ্ছে যে নানা রকম স্পোর্টস সামগ্রী সেল, যেটা আবার হচ্ছে চায়না আমেরিকায় বসে এই ব্যবসা করবে, কারণ আপনি যত রকমের ওয়ার্ল্ড কাপ সামগ্রী বেচা বিক্রি হবে, বেশিরভাগের ম্যানুফ্যাকচারার হচ্ছে চায়না, সো তারা হচ্ছে এইটাকে কাজে লাগায়, এইটা করবে আর কি, রাইট? সো ওভারঅল আর ব্রডকাস্ট রাইট যেগুলো আছে ওগুলো তো আছে, বড় বড় ব্যাপার, ব্রডকাস্ট রাইট, টিকেটিং থেকে শুরু করে, ব্র্যান্ডিং থেকে শুরু করে, স্ট্রিমিং যেগুলো হবে বিভিন্ন অ্যাপে, সেগুলো তো আছেই। সো ওভারঅল এটা 22 বিলিয়ন, আমি পড়লাম একটা আর্টিকেল পড়ছিলাম যে $22 বিলিয়ন হচ্ছে টার্গেট। আর আমেরিকা ডেসপারেট, তারা মানে ডেসপারেট মানে হচ্ছে তার ইকোনমিকে রিভাইভ করানোর জন্য যুদ্ধে তারা অনেক টাকা খোয়াইছে, মানে ইরানে যুদ্ধ করতে আইসা মেলা টাকা হারায় ফেলেছে, এখন তাদের ইকোনমি আবার নতুন করে রিভাইভ করতে হবে, তো এইটা করতে গেলে ওয়ার্ল্ড কাপটাকে তারা পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে আর কি। ওকে, সম্ভব তো, আর ম্যাচ তো বেড়ে গেছে, দিন বেড়ে গেছে, কারণ আগে তো এক মাসই হতো সব সময়, 6 জন শুরু হতো বা 10 জন শুরু হতো, 6 জুলাই বা 10 জুলাই শেষ হতো, এবার তো 10 দিন বেড়েছে, ম্যাচ বেড়েছে, সম্ভব তো খুবই নাকি, মানে ওই যে ইকোনমি ইয়েগুলো, মানে আপনি যেটা বললেন যে এই মডেলে চলে তো ঠিকই সম্ভব যেটা অ্যাচিভ করা। না ডেফিনেটলি, মানে বিষয়টা কিরকম হয়, ধরেন হচ্ছে যে আমেরিকা ইটস ভেরি ক্লোজ টু আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল, রাইট? সো এই দুইটা দেশ থেকে যে পরিমাণ ক্রাউড যাবে, আর এই দুইটা দেশ যখন নকআউটে ঢুকবে, মানে প্রত্যেকটা ম্যাচ একদম হাউসফুল যাবে। সো ধরেন হচ্ছে এয়ার টিকেটিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, সো বিগ অপরচুনিটি। তারপরে কমার্শিয়াল রাইটের ব্যাপারটা তো আপনি তো ওই যে ধরেন বাই এনি চান্স যদি পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা যে ম্যাচটা হওয়ার সম্ভাবনা আছে কোয়ার্টার ফাইনাল, এখন আপনি চিন্তা করেন যে কোয়ার্টার ফাইনাল যদি আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল হয়, রোনালদো অ্যান্ড লিওনেল মেসি ফর দ্য লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে কি এর আগে দুজন মনে ফার্স্ট টাইম হবে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম, হ্যাঁ ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম। আপনি ওই ম্যাচের ভ্যালু চিন্তা করেন, মানে ওই ম্যাচটার কথা আপনি ভাবেন যে ওই ম্যাচের ভ্যালু কি, চিন্তা করা কঠিন। এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের চেয়ে ওটার ভ্যালু থাকবে, ভ্যালু বেশি থাকবে। সো তখনই তো আপনার বিজনেস অপরচুনিটি, মানে ওভারঅল। এবার আপনি চিন্তা করেন যে বাই এনি চান্স ব্রাজিল আর্জেন্টিনা এরকম কিছু একটা হয়ে যায়, তো সেই ম্যাচের ভ্যালু। সো এই সব কিছু মিলিয়ে আবার কিছু ম্যাচ আছে যেমন জার্মানি ব্রাজিল যদি আবার হয়, জার্মানি ব্রাজিল ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ প্ল্যান করা হয়েছে এরকম ভাবে যাতে করে বড় কোনো দল নকআউটের আগে স্লিপ না করে, বড় দলগুলো যাতে ওয়ার্ল্ড কাপে থাকে এবং তারা যেন নকআউট স্টেজ পর্যন্ত অনায়াসে চলে যায়। এভাবে করেই আসলে ওয়ার্ল্ড কাপ প্ল্যান করা, যাতে করে এক্সাইটমেন্ট, উন্মাদনা অ্যান্ড ফাইনালি দ্য বিজনেস সেটাকে যাতে বাড়ানো যায়। তো সেইভাবেই ওয়ার্ল্ড কাপকে আসলে ডিজাইন করা হয়েছে। ওকে ফাহিম ভাই, ফার্স্ট ম্যাচ মানে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, সো কি আশা করছেন? এবং তিনটা দেশের মানে মেক্সিকোতেই খেলা হচ্ছে ফার্স্ট ম্যাচটা। হ্যাঁ, প্রথম ম্যাচ মেক্সিকো সিটিতে। মেক্সিকো অনেক এগিয়ে, তারা তোর র্যাঙ্কিং অনেক এগিয়ে আছে। মেক্সিকো র্যাঙ্কিং এ মেক্সিকো আছে 14 নাম্বার ইফ আই এম নট রং, আর সাউথ আফ্রিকা আছে 60 14 এবং 60। সো ক্লিয়ার ফেভারিট এক্ষেত্রে মেক্সিকো, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এবং মেক্সিকো কিন্তু খুব ভালো রিদমে আছে, টানা 8 ম্যাচ তারা আনবিটেন অবস্থায় আছে, অপরাজিত মেক্সিকো। সো তারা সুপার ফর্মে থাকা টিম। আজকের ম্যাচ মাঠে বসে দেখবে 80,000 মানুষ, অল টিকিট সোল্ড আউট, 80,000 টিকিটস সোল্ড আউট ফার্স্ট ম্যাচ। এবং মেক্সিকোতে আপনার 1960 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে, 1986 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে, ম্যারাডোনার বিশ্বকাপ 86, তো এখানেই শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ। এবং তৃতীয়বারের মতো বিশ্বকাপ শুরু হচ্ছে এখানে। এবং আপনার এই দুই দল কিন্তু 2010 সালের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়ার্ল্ড কাপের,
সাউথ আফ্রিকা Okay. ওয়ার্ল্ড কাপ 2010 Right, okay. সেইখানেও কিন্তু এই মেক্সিকো এবং সাউথ আফ্রিকা ফার্স্ট ম্যাচ খেলেছিল Okay. সেবার সাউথ আফ্রিকা হোস্ট, মেক্সিকো গেস্ট, এবার মেক্সিকো হোস্ট, সাউথ আফ্রিকা গেস্ট। ওকে তো মেক্সিকোর আমি যেরকম এই ম্যাচে আমার সবচেয়ে মানে গিমিনেজ ইজ দ্য মানে মেক্সিকোর সবচেয়ে বড় স্টার, কিন্তু ওদের টিমে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ারটা আছে মেক্সিকোতে, 17 বছর বয়স মেক্সিকোতে, এবং তাকে নিয়ে আমি নামটা এই মুহূর্তে মানে মনে করতে পারছি ইয়াংগেস্ট না। হবে নাকি ওয়ার্ল্ড কাপে খেললে? হ্যাঁ মানে সে এবারে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ার। ওকে মাত্র আপনি আপনি শুধু ভাবেন যে 17 বছরের একটা ছেলে ওয়ার্ল্ড কাপ Right. স্কোয়াডে এবং প্রবাবলি কোচ তাকে খেলাবে এবং তাকে নিয়ে মেক্সিকোতে হাইপ চলছে 17 বছরের যে ছেলেটা। আমি জানি না চোখ খেলাবে রাখতে হবে কিনা। অবশ্যই হ্যাঁ, রাইট। ম্যাচে। ধরেন আজকের ম্যাচে ওকে দেখতে হবে, ওকে খেলাচ্ছে কিনা, ও আসলে কি রকম খেলছে, ওকে নিয়ে এত হাইপ। আর সাউথ আফ্রিকা ধরেন আপনি র্যাঙ্কিং এ তো বললাম যে একটা দল 14 আর একটা দল 60, কিন্তু আপনি যদি ওদের হেড টু হেড দেখেন 4টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ওরা মুখোমুখি, 4 ম্যাচের ভেতরে 2 ম্যাচ মেক্সিকো জিতেছে, সাউথ আফ্রিকা কিন্তু একটা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। সেই ম্যাচটা হচ্ছে 2010 ওয়ার্ল্ড কাপের যে ওপেনিং ম্যাচ ছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হলো, যেটাতে ওইটা 1-1 গোলে ড্র হয়েছিল 2010-এ। সো সাউথ আফ্রিকাকে আপনি একদম ওই যে বললাম যে ফেলে দিতে পারবেন না, কারণ তারা মেক্সিকোকে হারিয়েছে এবং মেক্সিকোর সাথে ড্র করেছে। সো ইট শুড বি আ গুড ম্যাচ। এখন আসা যাক, ওই যেটা বলছিলাম যে আপনার পছন্দের মনে হয় আপনার প্রোফাইল পিক বা আপনার পেজে বা আপনার প্রোফাইলে সবসময় থাকে মেসি। হ্যাঁ হ্যাঁ। সো সেই মেসি, ওই যেটা বললাম যে তার তো হারানোর কিছু না কিছু আছে। না গতবার যেটা হয়েছে যে মেসিকে কেন্দ্র করে মানে তারা মানে ওয়ার্ল্ড কাপ জিতে হবে না, মেসিকে ওয়ার্ল্ড কাপ দিতে হবে, এটা ভাইব ছিল। রাইট। তো এইবার দলের মধ্যে কি দেখেন? কারণ 9 জন নতুন মনে হয়, মানে যতটুকু দেখেছি, আর বাকি আগের ওয়ার্ল্ড কাপেরই আছে। Right. একটু হাঙ্গারের কোন ওই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম যে স্কালোনি, সেই বিষয়টা স্কালোনির মাথায় পুরোপুরি আছে বলে আমার কাছে মনে হয়। সো স্কালোনিকে যতটুকু দেখলাম বা যতটুকু বুঝি, ধরেন লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনার সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হারলো 2-1 গোলে, রাইট? ফার্স্ট ম্যাচ 2-1 স্কোর লাইন, হ্যাঁ। তো সেই ম্যাচে কি হলো, লাউতারো মার্টিনেজ ইনজুরিতে পড়ে গেল, আর্জেন্টিনা ডুবি অবস্থা ওয়ার্ল্ড কাপে। সো ওই সময় কে জানতো যে দেয়ার ইজ আ প্লেয়ার যার নাম হচ্ছে এনজো ফার্নান্দেজ, একজন প্লেয়ার আছে যার নাম হচ্ছে ম্যাক অ্যালিস্টার কিংবা আলভারেজ, এরা তো কেউ ওই সময় স্টার ছিল না, রাইট। এদেরকে কেউ চিন্তাও করেনি, এদেরকে নিয়ে কেউ তেমন ভাবে ভাবেওনি, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার অন্যতম কারিগর আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রাইট। কিংবা আপনার ধরেন হচ্ছে মলিনা, কিংবা যার কথা বললাম যে আলভারেজ, হুলিয়ান আলভারেজ এসে পুরা দৃশ্যপট পাল্টে দিল। লাউতারো মার্টিনেজের প্রয়োজনই নাই, এরকম হয়ে গেল ব্যাপারটা, রাইট? যদিও এবার লাউতারো মার্টিনেজ কিন্তু সুপার ফর্মে, লাউতারো মার্টিনেজ এবারে ওয়ার্ল্ড কাপে মানে এইটা লাউতারো মার্টিনেজের ওয়ার্ল্ড কাপ এমন ফর্মে আছে। তো এইবারও আমি যে নামগুলো আপনাকে বললাম, যে ধরেন যে এই নামগুলো নিয়ে ওয়ার্ল্ড ফুটবলে অত আলোচনা তো নাই, নিকো পাসকে নিয়ে কিংবা আলমার্ডাকে নিয়ে কিংবা ধরেন এই যে ভ্যালেন্তিন বার্কো তাকে নিয়ে এত আলোচনা তাদেরকে নিয়ে নাই, কিন্তু ইউ নেভার নো, তারাও বিগ স্টার হয়ে উঠতে পারে। রাইট। রোনালদোর কথা বললেন, যদি আর্জেন্টিনা পর্তুগাল খেলা হয়, কিন্তু রোনালদোর তো ফর্মটা তেমন নেই, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, এবং দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে। লাস্ট নাইট একটা ম্যাচ ছিল যেখানে পোস্টে শট নিতে পারেননি, কিছু স্কোপ ছিল, সরাসরি 1-1ও পেয়েছেন। এটা কি শঙ্কা কিনা? এবং রোনালদো হতে পারে দুর্বলতা, রোনালদো হতে পারে শক্তি, আপনার কাছে কি মনে হবে এই ওয়ার্ল্ড কাপে রোনালদো কি হবে? দেখেন, লিওনেল মেসি বা রোনালদো তারা আসলে ঠিক এই মুহূর্তে ওই যে আপনার সেন্ট্রাল লাইন যেটা, সেই লাইনের নিচে আসবে না, মানে লাইনের নিচে এসে বল রিকভারি এই দুজনের কারো পক্ষে করা সম্ভব না। সো তাদের বিচরণ হবে বক্সের আশেপাশে। সো মেসি বা রোনালদো তারা কীরকম পারফর্ম করবে সেটা আসলে ডিপেন্ড করছে ডিফেন্সিভ মিডফিল্ড এবং মিডফিল্ড কি সাপোর্ট তাদেরকে দিচ্ছে। স্টিল ক্রিস্টিয়ানো রোনালদো ইজ আ বিগ থ্রেট যখন সে ডিবক্সের ভিতরে, ডিবক্সের ভিতরে তাকে বলটা কে দিচ্ছে, ডিবক্সের ভেতরে রোনালদো বলটা ঠিকমতো পাচ্ছে কিনা। যদি সে ডিবক্সের ভেতরে বল পায়, রোনালদো মানে বক্স পেনিট্রেট করার যে ক্যাপাবিলিটি, সক্ষমতা, সেইখানে তো রোনালদো। বাট ডিবক্সের একটু বাইরে যদি বল লিওনেল মেসি পায়, তখন লিওনেল মেসি হয় অন টার্গেট অথবা এমন থ্রু পাস যেটা দিয়ে গোল করা সম্ভব। এই তো দুজনের স্পেশালিটি। সো এই কারণেই বললাম যে রোনালদো কীরকম পারফর্ম করবে সেটা আসলে ডিপেন্ড করছে যে ধরেন যে ব্রুনো, বার্নার্ডো তারা কীরকম সাপোর্ট করছে তাকে, স্পেশালি ভিতিনা
কিরকম সাপোর্ট তাকে করছে, এবং একই সাথে ফেলিক্স এবং লিও ফেলিক্সের কথা বলা হয় যে এই দুজন মোটামুটি রোনালদোর সাথে একটা ভালো Combination play করবে। আছে, এবং হ্যাঁ। ফেলিক্স তো একসাথেই খেলছেন একসাথে club-এ। খেলছে, হ্যাঁ। কিন্তু বাকি যারা আছে ভিতিনহা হোক অথবা ফার্নান্দো হোক, ব্রুনো হোক আর কি, তাদের সাথে কিন্তু সেই কম্বিনেশন দেখা যায় না। আগেও একটা প্রশ্ন ছিল যখন ম্যানিউ ছিলেন রোনালদো এবং ব্রুনো একসাথে, Right, তখন right. কথা ছিল, এবং রিসেন্ট অনেক সময় দেখা গেছে অনেকে মজা করে বলে যে যদি অপশন থাকে ব্রুনোর হাতে যে রোনালদোকে দিবে, এমন বল 7 বার পেলে 7 বারের মধ্যে 5 বার রোনালদোকে দিবে না, মানে এমন একটা কথা কিন্তু এক্স্যাক্টলি আছে। রাইট। সো আমি আপনাকে বললাম যে রোনালদোর পারফরম্যান্স তো পুরোপুরি ডিপেন্ড করবে সাপ্লাই, উপর, right. বল সাপ্লাই এর উপরে। কারণ হচ্ছে তার পেনিট্রেশনটা বক্সে, রোনালদো হয়ে উঠবে ডি বক্সে বল পেলে। Right. So, রোনালদোর পক্ষে সম্ভব না নিচে এসে বল রিকভার করে অ্যাটাক বিল্ড আপ। সো দিস ইজ এইটার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচ ডেফিনেটলি, কিন্তু এটা তার পক্ষে পসিবল না। সেই ফুটবলটা এখন আর তাদের পক্ষে খেলা সম্ভব না। সো পুরোপুরি ডিপেন্ড করছে মিডফিল্ড তাকে বলের সাপ্লাই কিভাবে দিচ্ছে, সেটার উপরে রোনালদোর ওয়ার্ল্ড কাপ পারফরম্যান্স ডিপেন্ড করবে। হ্যাঁ ভাই, 48টা দল, কি মনে হয় কোন 4টা দল সেমি খেলবে? একেবারে Alright. নিরপেক্ষ বলবেন। নিরপেক্ষ। হ্যাঁ, আপনি আর্জেন্টিনার ফ্যান বলে যে No আর্জেন্টিনা, আবেগ, no emotion. নো ইমোশন, No আবেগ, no নো emotion. আর্জেন্টিনা, নো ইমোশন। আচ্ছা রাইট। সো আমরা যে টিমটাকে নিয়ে আলোচনা করি নাই, পরে হয়তো করব কোনো এক সময়, স্পেন ইজ আ ডেঞ্জারাস টিম আমার কাছে মনে হচ্ছে। সময় আছে, একটু বলতে পারেন কেন? মানে ধরেন হচ্ছে যে এটা থাকে না যে এটা কিলিয়ান এমবাপের আর্লি ডেজ যেরকম ছিল, লামিন ইয়ামাল, এরপর গাভি, পেড্রো, তারপরে নিক, তো ওরা আমার মনে হয়, মোরাতা আছে, সো ইউরো চ্যাম্পিয়ন, ওই ব্যাপারটাও তাদের ভিতরে আছে। স্পেন ডেঞ্জারাস টিম, স্পেন, ফ্রান্স ডেঞ্জারাস টিম, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, এই 6টার ভিতর থেকে 4টা। ওকে, আর ফাইনাল এগুলো তো আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল। সো কি প্রেডিক্ট করবো, রাইট? সো এখন আপনার কি মনে হয় আর্জেন্টিনা তো গতবার থেকে এবার দলটা বেশি পরিণত, বেশি স্ট্রং মনে হয়? আমার কাছে মনে হয়, হ্যাঁ, এটা সবার, আমার কাছে যত মনে হয় prediction দেখা আর্জেন্টিনা গেছে। গতবারের চেয়ে এবারে টিম বেটার। তাই না? বেটার না? Better team. অবশ্যই বেটার। বেটার টিম। ওদের শুধুমাত্র ডিফেন্স লাইনে একটা ডিফেন্সের জায়গাটাতে এখনো তো মলিনা খেলছে, শুধু একুনা নাই। একুনার যে জায়গাটা, ওই জায়গাটাই হচ্ছে, আর হচ্ছে উপরে ডিমারিয়ার ওটা কাভার আপ করে নিবে। ডিমারিয়ার অ্যাবসেন্স, এটা আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, করে ফেলবে। ডিমারিয়ার অনুপস্থিতি খুব একটা বুঝতে দেবে বলে মনে হয় না। আর ডিফেন্স লাইনে একুনার জায়গাটা, সো তাগলিয়াফিকো, রোমেরো, ওটামেন্ডি, যদিও ওটামেন্ডি একটু স্লো ডিফেন্ডার, তাগলিয়াফিকো তুলনামূলক স্লো, লিসেন্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর উপরে ডিপেন্ড করছে। ধরুন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একটা সারপ্রাইজ প্যাকেজ থাকে, মানে অলমোস্ট কোয়ার্টার খেলে বা সেমি খেলে, ফাইনালে খেলে ফেলেছে এর আগে। আপনার কি মনে হয় এবার সারপ্রাইজ প্যাকেজ কোন দলটা হতে পারে? মানে গতবারে ধারাবাহিকতা এবারও থাকতে পারে, এবারও মরক্কো ওই পর্যন্ত চলে যেতে পারে। মরক্কো ডেঞ্জারাস টিম, সুপার টিম মরক্কো। নেদারল্যান্ডসের চান্স দেখেন? নেদারল্যান্ডসেরও ভালো চান্স ভালো আছে। team। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, এগুলা তো মানে এগুলো তো ইংল্যান্ড তো আমরা ভুলে গেছি। হ্যাঁ, ইংল্যান্ড নিয়েও আলোচনা করিনি। সো এই টিমগুলো আসলে মোটামুটি একটা লেভেল পর্যন্ত চলেই যায়, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখা যায় যে চলেই যাবে। তারপরে গিয়ে বুঝতে হবে নেদারল্যান্ডসের ওই যে ডিপেই, মেমফিস ডিপেই, ওই ফরওয়ার্ড লাইনটা ঝামেলা, মানে একদম বিস্টের মতো না, গোল করতে হবে। ও তো এখন তো ব্রাজিলিয়ান লিগে খেলছে সম্ভবত, রাইট? সো ওই জায়গাটাতে নেদারল্যান্ডস ইজ আ গুড টিম। ওকে, আর আপনার যে মনে হয় যে অনেক আলোচনা হয় যে সব, আচ্ছা এমবাপ্পেকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আপনি একটু বলেন যে তার যে বেস্ট টাইম ছিল, আপনি কি মনে করেন তার বেস্ট টাইম নাই এখন? বেস্ট টাইম না, আমার মনে হয় বেস্ট টাইম নাই। আবার ক্লাবেও তো বড় ম্যাচগুলো ভালো করতে পারছেন না, না, বেস্ট গোল টাইমটা করছেন। একদম ক্যারিয়ার বেস্ট যে টাইমটা, সেটা এমবাপ্পে পার করে এসেছে। ওকে, যদি আপনাকে বলা হয় যে 5 জন বা 6 জন বা 3-4 জন যারা ভালো করতে পারে বা সর্বোচ্চ স্কোরার হতে পারে, ইভেন মেসির সামনে সুযোগও আছে ক্লোসাকে পেছনে ফেলার, হয়তো বা স্কোরের দিক দিয়ে, গোল স্কোরিং, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনি কি আশা করেন? গোল স্কোরিং এর ক্ষেত্রে লাউতারো মার্টিনেজের কথা তো বললামই, যে লাউতারো মার্টিনেজ প্রবাবলি যত ফরওয়ার্ড আছে তাদের ভেতরে খুব ভালো ফর্মে থাকা ফরওয়ার্ড। এরপর ব্রাজিলের এনরিক, সম্ভব এনরিককে দিয়ে, মানে আপনার মনে হয় এনরিককে দিয়ে সম্ভব? এটা সম্ভব অনলি বিকজ অফ কার্লো অ্যানচেলোত্তি ইজ দেয়ার। এক্স্যাক্টলি, আমার কাছে এটা মনে হয়। শুনুন, ব্রাজিল বা স্পেশালি ব্রাজিল বা আর্জেন্টিনা বা ল্যাটিন অঞ্চলের ফুটবলারদের প্রবলেম তো ডিসিপ্লিন, মানে অল্প বয়সী ছেলেরা ডিসিপ্লিন মেনটেন করতে পারে না, সেই কারণে অনেক ট্যালেন্টেড প্লেয়াররা আসে কিন্তু হারা যায়। এটা কার্লো অ্যানচেলোত্তির স্পেশালিটি হবে, সে আসলে কিভাবে করে বের করে আনে। ভিনিসিয়াস জুনিয়র ইজ দেয়ার, রাফিনা ইজ দেয়ার, সো এনরিক আছে। সো
তাহলে আপনার কি মনে হয় যে ব্রাজিল টিমের, আমিও অনেক জায়গায় যখন অ্যানালাইসিস করেছি, কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে যে নেইমার বা অন্য কেউ না, মানে ব্রাজিলকে ফাইনালে তোলা বা সেমি খেলতে হলে, ভালো করতে হলে ওখানে আনচেলত্তি বড় ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, definitely. মানে এছাড়া আর ওই রকম অ্যানচেলত্তি তো দেখে ভিনিসিয়াসকে খেলিয়েছে, ভিনিসিয়াস এবং এনরিককে তো ক্লাবেই পেয়েছে। সো এই দুজনকে কিভাবে করে এদের কম্বিনেশন প্লে গ্রো করাতে হবে সেটা তো অ্যানচেলত্তি, এটাই তো তার স্পেশালিটি। হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় ব্রাজিলের সবচেয়ে বড় স্টার কার্লো অ্যানচেলত্তি। ওকে, যেটা হয়তো আপনি এখনো মেনশন করেননি, কয়েকজনকে আশা করেন যে ভালো করবে, মানে 5-6 জনকে আমরা হাইলাইটেড করি যে এবার ওয়ার্ল্ড কাপ তাদের, মেসি, রোনালদো, নেইমার অথবা ডিপাই অথবা অন্য কেউ? এটা টাফ, আগে ভাগে বলা খুব মুশকিল, মানে আগে ভাগে বলা এটা খুবই আসলে মুশকিল, রাইট? এটা বলা যায় না। তো যারা চান তো আবার মেসি সব দিক দিয়ে ভালো করুক, সেটা তো চাই, এটা তো ফ্যান হিসাবে, মানে সেটা তো বিকজ আই এম ফ্যান অফ আর্জেন্টিনা, ফ্যান অফ লিওনেল মেসি, সেই কারণে চাই। তো দেখা যাক, বাট ইয়াংস্টার উঠে আসলে এটা দেখতে খুব ভালো লাগে যে ওয়ার্ল্ড কাপে নতুন ইয়াংস্টাররা, গতবার আপনার নিশ্চয়ই মানে ধরেন আশরাফ হাকিমি বিগ প্লেয়ার, সবাই জানে মরক্কোর, জিয়াস যে পারফরমেন্স ছিল একদম। তারপরে ওদের যে বুফল, মরক্কো টিমটার কথা আমার যদ্দূর খেয়াল পড়ে, তারপরে আমরাবাদ, রাইট? আমরাবাদ, অল অফ এ সাডেন এই মরক্কো টিমের এই যে প্লেয়ারগুলা, দে বিকেম সুপারস্টার তাদের পারফরমেন্সের কারণে, তাই না? তো এই ওয়ার্ল্ড কাপে আমরা এরকমই দেখবো যে পার্টিকুলার কোনো একটা টিমের এখনো আমরা জানি না, বুঝতে পারছি না, তারাই, এটাই তো মজা, এটাই তো ফান ওয়ার্ল্ড কাপের, যে ওয়ার্ল্ড কাপ সুপারস্টারের জন্ম দেয়। আর কুরাসাও, বেশ করে দল আছে যারা এরাই খেলেনি কখনো, এই ছোট দল আছে, জর্ডান আছে, উজবেকিস্তান আছে, এই দল সম্পর্কে আপনার খুব ভালো ধারণা নাকি আপনি আশা কি করতে পারেন? খুব ভালো ধারণা। আমি এই জন্য কিন্তু শুরু করেছিলাম এইভাবে, এই যে আসলে এই দল বিপক্ষে যখন বড় দল খেলবে, এই দলগুলা সারপ্রাইজ প্যাকেজ হোক ওয়ার্ল্ড কাপে, এটাই প্রত্যাশা। তারা ভোরকে দিক বড় দলগুলোকে, তারা কম্পিটিটিভ ফুটবল খেলুক, এটাই আসলে মানে এক্সপেকটেশন থাকবে এই দলগুলোর কাছে। ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি বিশ্বকাপের সব তথ্য, ব্যাখ্যা, বিশ্লেষণ জানতে চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব, ফেসবুকে, এবং সাবস্ক্রাইব করবেন। পুরো বিশ্বকাপ সাথে থাকবেন। ধন্যবাদ।